আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আজকের আবার আমাদের থার্ড ইয়ারের ক্লাসে। আমরা বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করছিলাম। বাংলা গদ্য এবং ক্রমবিকাশ এসব ক্লাস আমরা এর আগে কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করেছি তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করেছি। তোমরা যারা এগুলা দেখেছো এর আগে তাদেরকে বলবো যে সেই ভিডিওগুলো দেখে নিতে। তা আমাদের এই বাংলা গদ্যের বিকাশে আমরা আগে আলোচনা করেছিলাম এই গদ্যের কেন উদ্ভব হয়েছিল, কেন এর পরিবর্তন হয়েছিল, এবং আলোচনা করেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, কি কি তিনি লিখেছেন, কেন লিখেছিলেন, কী হিসেবে লিখেছিলেন। ওকে, তো এই প্রসঙ্গে একটু বলে নেই। তো আমার একটা এইচএসসি কোচিং ব্যাচের একটা এ প্লাস গ্যারান্টি কোর্স চলমান আছে। তো যারা এইচএসসি পরীক্ষার্থী তোমরা আছো তারা এই কোর্সে অংশ নিতে চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো। এছাড়াও ওই পেজ থেকে বিভিন্ন ক্লাস নেওয়া হয়, তোমরা এখানেও যোগাযোগ করতে পারো। পাশাপাশি রেকর্ডেড ক্লাসও আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। তোমরা যেটাই নিতে চাও বা যেটাই করতে চাও আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম উইলিয়াম ক্যারির অবদান। আমরা উইলিয়াম ক্যারি আমরা জানি যে প্রথম অবাঙালি যিনি কি করেছিলেন, বাংলা ভাষা গদ্যের প্রচলনে বিশাল একটা অবদান রেখেছিলেন। মূলত তার হাত ধরেই বাংলা ভাষার একাডেমিক যাত্রাটা শুরু হয়। তো আমরা আজকে আলোচনা করব প্রমথ চৌধুরীর অবদান। আমাদের প্রমথ চৌধুরীর সবচেয়ে বড় অবদান কি বাংলা ভাষায়? তোমরা কেউ কি বলতে পারবে? সবুজপত্র। এটা চাইতে বড় অবদান আছে। প্রমথ চৌধুরীর সবচেয়ে বড় অবদান হচ্ছে যে আমাদের চলিত রীতির প্রবর্তন। ঠিক আছে, চলিত রীতির প্রবর্তন হচ্ছে প্রমথ চৌধুরীর সবচেয়ে বড় অবদান। প্রমথ চৌধুরী, আবার প্রথম চৌধুরী লিখে দিও না, ঠিক আছে? একবার ওই আমরা ক্লাসে আমাদের পড়তেছিল সাহিত্যে খেলা প্রবন্ধ, তোমরা 9-10 মনে পড়তো না? হ্যাঁ, তো তো বই পড়া ছিল। তো এই প্রমথ চৌধুরীর পড়তে দিকে আমার এক বন্ধুকে, সে বলতেছে প্রথম চৌধুরী। হ্যাঁ, স্যার বলতে যে প্রথম চৌধুরী না, না স্যার এখানে ভুল লিখছে স্যার, এটা প্রথম চৌধুরী হবে। হ্যাঁ, তো প্রমথ চৌধুরী। তো এখানে দেখো আমাদের তার আরেকটা বিষয় হচ্ছে যে তিনি যে গদ্য, আমাদের যে একটা গদ্য প্রচলন করেছেন, এই গদ্য চলিত গদ্য, তাই না, চলিত রীতি গদ্যটাকে তিনি প্রচলন করার চেষ্টা করেছেন তার বিখ্যাত কি এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে গদ্যটা তিনি কোথা থেকে আইডিয়া নিয়েছেন? আমাদের বাংলা ভাষায় কিন্তু ইউরোপিয়ান সাহিত্যের একটা বিশাল কি আছে, অবদান আছে, একটা বিশাল প্রভাব আছে। সেই প্রভাবটা কেমন? আমরা আমাদের অনেক কিছু আমাদের নিজস্ব আছে, কিন্তু আমরা এখানে আবার অনেক কিছু আমরা কি করেছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। ঠিক আছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আমি দেখে তোমাকে একটু বলে জানাচ্ছি। তো যা বলছিলাম যে প্রমথ চৌধুরীর সবচেয়ে বড় অবদান, তিনি গদ্য করতেন এবং এটা তিনি ফরাসি সাহিত্য থেকে নিয়েছেন। এবং এই গদ্য রচনা করে তিনি গদ্যের যে জিনিসটার দিকে বেশি ফোকাস করতে চেয়েছিলেন, যে তিনি আমাদের সাহিত্যের যে রস আস্বাদন, তোমরা সাহিত্যের রস চ্যাপ্টার একটা তোমরা পড়বা কারিয়ারে, এই রসটা কেমন হবে। আচ্ছা, তোমাদের আগে দুইটা জিনিস আমি বলি, তোমরা আমাকে একটু এর ভিতরে একটু ইয়ে করো। আনন্দ এবং মনোরঞ্জন, এই দুটোর ভিতরে পার্থক্য কি?
এই দুটোর ভিতরে পার্থক্য কি বলতে পারবে তোমরা? বলো। আনন্দ এবং মনোরঞ্জন পার্থক্যটা কি? এই দুটো জিনিস আমাদের প্রমোদ চৌধুরীর গদ্যের সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো মনোরঞ্জন, আমাদের মনোরঞ্জন হচ্ছে কি ওই যে আনন্দ আর মনোরঞ্জন তোমাদেরকে বুঝায়। তোমাদের এই যে স্কুলে কি হয়েছে, পুনর্মিলনী হয়েছে, একটা রিউনিয়ন হয়েছে, তাই না? এখানে তোমরা সবাই আসছো, এই অনেকে হয়তো কেঁদেও দিত, তাই না? না আসতে পারলে কি একটা যেন মিস করছো, কি একটা যেন মিস করছো, বুঝে গেছে? সেটা ছিল আমাদের কি আনন্দ, বুঝে গেছে? একটা সেখানে উচ্ছ্বাস কাজ করছে, দুঃখ কাজ করছে, বেদনা কাজ করছে, সবকিছু ইয়ে করে তোমরা স্মৃতি অনেক কিছু ভিত্তি করে আনন্দের জিনিসটা এসেছে, তাই না? কিন্তু আবার মনোরঞ্জন জিনিসটা কি, তোমাদের মনোরঞ্জনের জন্য ব্যান্ড পার্টি আনা হচ্ছে, তাই না? তোমরা এখানে মাথায় ঝুলে নাচছো, গান গাইছে। তুই গান গাইছে আমি কিছুই বুঝিনি। এখানে কি জানি ওর নাম, অ্যাভয়েড রাফা, কি গান গাইছে আমি কিচ্ছু বুঝি না। 3টা না 4টা গান শুনছি, শুধু হেভি মিউজিক, ঝ্যাং ঝ্যাং করে গান শুনতেছে। না, নতুন গায়কদের ভিতরেও ভালো গায়ক আছে তো, যেমন এই যে একটা এই অ্যাঞ্জেল কি জানি একটা নাম আসছে। আচ্ছা যাই হোক, এই যে আনন্দ আর মনোরঞ্জন হচ্ছে এইটাই পার্থক্য। যেমন টিভি, এটা হচ্ছে একটা কি মনোরঞ্জনের উপাদান, হ্যাঁ। আর আনন্দ হচ্ছে যে তুমি মনে করো কোথাও ভ্রমণে গেছো, তুমি প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছো। ভোগ আর উপভোগের পার্থক্য হচ্ছে এটা, ওকে? তো আমাদের এখানে প্রমোদ চৌধুরী সাহিত্যের এই আনন্দ জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছে, ওকে? সাহিত্য পাঠ আমরা করব আনন্দ গ্রহণের উদ্দেশ্যে, মনোরঞ্জনের জন্য না। মনোরঞ্জন কারা করবে? এই যে সিনেমার নায়ক নায়িকারা নাচে, স্টেজে পারফর্ম করে, এগুলো হচ্ছে মনোরঞ্জন, সাময়িক সময়ের জন্য। কিন্তু আনন্দটা আমাদের সব সময়ের জন্য। তো আমাদের এই প্রমোদ চৌধুরী, তিনি যে শুধু আধুনিক ইয়ে লিখেছেন তা না, মধ্যে তার অবদানের জন্য তিনি ছোট গল্প লিখেছেন। মূলত তার সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি প্রবন্ধ লিখেছেন প্রচুর, পাশাপাশি ছোট গল্প লিখেছেন। তার ছোট গল্পগুলো মাস্টার ক্লাস ছোট গল্প মনে হয় আমার কাছে, ওকে? যাই হোক, তিনি প্রবন্ধে বিভিন্ন সাহিত্যের যে বিষয়গুলো তুলে ধরেছেন। আমাদের প্রমোদ চৌধুরীর আরেকটা বড় অবদান হচ্ছে যে সাহিত্য যে একটা আলোচনার বিষয়, সাহিত্যের যে বিভিন্ন আলংকারিক বিষয়গুলো আছে, হ্যাঁ, আলংকারিক বিষয় কি, তার ছন্দ, রস, হ্যাঁ, অশ্লীলতা, শ্লীলতা ইত্যাদি বিষয় নিয়ে তিনি কি আলোচনা করেছেন বেশি। যেমন তিনি একটা প্রবন্ধে আলোচনা করেছেন যে কি সাহিত্যে খেলা, আমরা যেটা পড়েছি, হ্যাঁ, এটা পাও নাই, তোমরা কি পড়েছ? বই পড়া পড়েছো। তো বই পড়া পড়েছো, বই পড়াতে অন্যতম একটা বৈশিষ্ট্য কি, যে বইটা কেন আমরা পড়বো, তাই না? বই পড়লে আমরা কি আনন্দ লাভ করবো। ওখানে কিন্তু তিনি আনন্দ লাভের কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে কি বই আমার পাঠকের মনোরঞ্জনের জন্য বই কি লেখার কথা মানা করেছেন, তাই তো? লাইব্রেরি নিয়ে বলেছেন, লাইব্রেরির কথা বলেছেন। একটা মানবিক বিকাশের জন্য আমাদের একটা লাইব্রেরি দরকার আছে। এই যে আমাদের জীবনে অনেক সময় কিছু ইয়া করি, দেখো যে আমরা এখন আমাদের আসল জীবনের উদ্দেশ্যটা কি? একটা সফল মানুষ হওয়া। সফল মানুষ কে? টাকা পয়সা থাকলে কি সে সফল হয়? টাকা পয়সা থাকলে সে সফল হয় না। সফল মানুষ সে যে মৃত্যুর পরে মানুষের মনে সম্মানের সাথে কি হয় থাকে, তিনি হচ্ছে একজন সফল মানুষ। একজন অনেক বড় জালিম কেউ মারা গেল, সে সফল না, তার কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, ওকে? কিন্তু মানুষের মনে তো সে সম্মানের সাথে থাকতে পারবে না। এই যে সাফল্য লাভ, এইসব বিষয়গুলো তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন বেশি বেশি। তার আরেকটা ছদ্মনাম ছিল
প্রবন্ধচরীর একটা ছদ্মনাম আছে, কি বলতে পারবে সেটা? হ্যাঁ, বীরবল। তার আরেকটা ছদ্মনাম ছিল কি? বীরবল। তিনি অনেকগুলো প্রবন্ধে অনেক ধরনের ইয়ে করেছেন। তার প্রবন্ধ সংগ্রহ অনেকগুলো আছে আমাদের এখানে, আমরা বইতে দেখতে পাচ্ছি যে কি, যেমন বীরবলের বীরবল, তারপরে হচ্ছে যে হালখাতা, সবুজ পত্র নামে তার যে কবিতা আছে, তেলনুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানা চর্চা, হ্যাঁ, এরকম অনেক অনেক ইয়ে করে লিখছে। তোমরা কিন্তু এই বইটি তার সম্বন্ধে বিস্তারিত পড়বে, কারণ এটা তার পরীক্ষাতে তোমার আসার সম্ভাবনা বেশি। তার কি কি রচনা আছে সেগুলো তো তোমাদের লিখতেই হবে। ওকে, তোমাকে পাশাপাশি তার যে বিভিন্ন বিষয় আসলগুলো আছে সেগুলো চিনে। একটা জিনিস জানো, প্রমোদ চৌধুরী বাংলাদেশের নাগরিক ছিল। তার পাবনাতে, তার শিকড় কিন্তু কোথায় আছে? তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনায়। ওকে, তার পাবনাতে তার পৈতৃক নিবাস। তো সেখানে তিনি পরবর্তীতে দেশ ভাগের পরে তার হয়তো বা ইয়েতে চলে যায়। তিনি সবুজপত্র ছাড়াও আরেকটা পত্রিকা, বিশ্বভারতী নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাটাও কি সম্পাদনা করেছিলেন। আর প্রমোদ চৌধুরীর সবচেয়ে বড় অবদান হচ্ছে যে তিনি রবীন্দ্রনাথের মতো লেখককে চলিত রীতিতে লিখতে উৎসাহিত করেছিলেন। তার উৎসাহে মূলত রবীন্দ্রনাথ কি করেছিল? প্রবন্ধ ইয়ে করেছিল। তার প্রবন্ধ খণ্ডগুলো আছে তেলনুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, ভাষার কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ। আর তার গল্প গ্রন্থগুলো হচ্ছে যে কি, চারিয়ারি কথা, আহতি, নীললোহিত, অনুকথা, ঘোষালের ত্রিকথা। তিনি কিছু কাব্যগ্রন্থ লিখেছেন, কবিতাও লিখেছেন, সনেট, পঞ্চাশক, পদচারণ। তো এখানে দেখো, আমরা যেটা আলোচনা করেছিলাম প্রথমে, যে তার মূল বিষয় ছিল ভাষার অন্তর্গত আলংকারিকতা বর্জন করে সহজবোধ্য ব্যক্তিত্বময় গদ্যরীতি। আলংকারিকতা বর্জন করতে বলছে, যেখানে আমরা জানি যে অলংকার ছাড়া কি হয় না, সাহিত্য হয় না। ওকে, তিনি সেখানে আলংকারিকতা বর্জন করতে বলেছেন। জিনিসটা কেমন হয়ে গেল না? আসলে বর্জন করতে বলছেন বলে আবশ্যিকভাবে আলংকারিক হতে হবে এমন না। তুমি এখন দেখো, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট বিউটি, এরকম একটা কথা আছে প্রচলিত, তাই না? যেমন অনেকে শুধু অলংকার পড়লে সুন্দর হয় না, কিছু কিছু ক্ষেত্রে সময় অনুযায়ী তাকে কি করতে হবে, সেভাবে অলংকার ইয়ে হতে। কিছু কিছু সময় অলংকার ছাড়াও সেটা সুন্দর। যেমন তুমি ঘুরতে যাওয়ার কোথাও, মনে করো কোথাও ঘুরতে যাওয়া, তখন কি তুমি ওই যেখানে অনেক হাঁটতে হবে, তখন কি তুমি এরকম ভারী বিয়ে বাড়িতে যেভাবে সাজগোজ করে যাও সেভাবে তুমি ওখানে ওই সাজগোজ করে যাবা? সেখানে যাবা সিম্পল, হয়তো একটা কেস পরবা, হ্যাঁ, একটা হালকা জামা পরবা, কোনো ধরনের অলংকার, এটাই কিন্তু তখন একটা উপযুক্ত অলংকার। তোমার কেসটা হয়ে গেছে তোমার একটা অলংকার, কারণ পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তুমি সেটা ব্যবহার করেছো, তাই না? আমাকে এটা বুঝতে হবে কোন লেভেলে কাদের জন্য কি লিখতেছি। প্রমোদ চৌধুরীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার বাক প্রতিভা। তিনি যে গদ্যের ভিতরে একটা নিজস্ব ব্যক্তি স্বাতন্ত্র্য ও অভিজ্ঞতা ভিত্তিক প্রকাশভঙ্গির তিনি যে একটা প্রবর্তন করেছিলেন, সেটা কিন্তু আমরা দেখতে পাই। যেমন দেখো, যে এই ব্যক্তি স্বাতন্ত্র্যের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ, তাই না? হুমায়ুন আহমেদের লেখা এত বেশি প্রভাব বিস্তার করতেছে এখনো, যে তার লেখা পড়লে কিন্তু আমরা বুঝতে পারি এটা হুমায়ুন আহমেদের লেখা, তাই না? রবীন্দ্রনাথের লেখা, তার ভিতরে একটা ব্যক্তি স্বাতন্ত্র্য ছিল। তিনি তার লেখা আমরা পড়লে বুঝতে পারি আমরা কি এটা রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথ যখন নোবেল পাইছে, ঠিক আছে, তখন টি এস এলিয়ট একটা কথা বলছে যে গ্যাটের লেখা পড়লে যেমন আমরা বুঝতে পারি এটা গ্যাটেরই লেখা, রবীন্দ্রনাথের লেখা পড়লে আমরা বুঝতে পারবো এটা রবীন্দ্রনাথেরই লেখা। রবীন্দ্রনাথ কোনো ছেলে খেলা নয়। যারা রবীন্দ্রনাথকে নিয়ে এখন একটা যে পাকিস্তানপন্থী যারা আছে, এদের কাছে সবসময় রবীন্দ্রনাথ একটা কি গলার কাটা। ওকে, আমরা আমাদের দেশে একটা দুঃখজনক একটা ইয়ে তৈরি হয়েছে এখন, একটা পাকিস্তানপন্থী আর একটা ভারতপন্থী। ওকে, এখানে একটা দল ভারতের গুণগান গাচ্ছে আর একটা দল পাকিস্তানের গুণগান গাচ্ছে। এরা দুজনেই হারামি, আমি মনে করি দুজনেই অসভ্য ইতর, কারণ এরা দেশের শত্রু।
তুই বেটা নিজের দেশকে ভালোবাসতে পারস না, তুই আবার আরেক দেশের ইয়া করস। হ্যাঁ, এটা তো কোনোভাবেই ঠিক না। আমি অন্য দেশের পন্থী কেন হব? আমি কেন করাচি পন্থী হব? আমি কেন দিল্লি পন্থী হব? আমি বাংলাদেশ পন্থী। আমি বাংলাদেশের জন্য, বাংলাদেশ ইজ ফার্স্ট। ওকে, বাংলাদেশ শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর মি। আমি কেন আরেক দেশে ইয়ে করতে যাবো? এই যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ফেসবুকে কতজনের কথা, এগুলো এক নম্বরে গাধা। গাধা বললেও গাধার অসম্মান হবে, এগুলো ছাগল বললেও ছাগলের অসম্মান হবে। মাথায় ন্যূনতম যদি ঘিলু থাকতো, মাথায় যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এইসব জিনিস তারা করতে পারতো না। তো যাই হোক, আমাদের প্রমোদ চৌধুরী তিনি বারবার লেখাতে ব্যক্তি স্বাতন্ত্র্য এবং অভিজ্ঞতা ভিত্তিক লেখার কথা বলেছেন। আমরা জানি যে লেখকের অভিজ্ঞতা নাই, সে লেখক ভালো লেখক হতে পারে না। যেমন রবীন্দ্রনাথের ছোট গল্পগুলা যখন আমরা পড়বো, এখানে আমরা দেখতে পাই যে কি, এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রবীন্দ্রনাথ তিনি যে বাংলাদেশে থেকেছেন, শিলাইদহে থেকেছেন, তিনি সমাজকে কাছ থেকে দেখেছেন। অনেকে তার জীবনের যে গল্পগুলো আমরা দেখি, সবগুলো গল্পতে তার সরাসরি কোনো না কোনো অভিজ্ঞতা তার ছিল, সরাসরি তিনি জেনেছেন। সেগুলোতে একটা শিল্প মণ্ডিত রূপ তিনি দিয়েছেন। ঘটনা কিন্তু সবারই ঘটনা হয়, একই রকম ঘটনা, তাই না? মনে করো আমি সেদিন একটা খবর জানলাম যে একটা মানে রোহিঙ্গা মেয়ে, হ্যাঁ, বাংলাদেশ থেকে পালিয়ে তাকে মালয়েশিয়া যাওয়ার পথে সে 32 বার র্যাপ হয়েছে, 32 বার, 32 টাইমস। তো এখন এই নিউজটা যখন আমি জানছি, আমার কাছে এটা তেমন, আমি এটা নিয়ে কোনো গল্প রচনা করতে পারবো না। কিন্তু একজন যদি ভালো ফিল্ম মেকার, একজন যদি ভালো লেখক এটা নিয়ে একটা গল্প লিখে, তার জীবনের কাহিনীটা শুনে, সে কিন্তু সুন্দর একটা টান উত্তেজনার একটা গল্প লিখতে পারবে, তাই না? এভাবে লেখকরা কি করে, সরাসরি জীবন অভিজ্ঞতা থেকে লেখে এবং তার লেখাতে একটা অবশ্যই ব্যক্তি স্বাতন্ত্র্য ফুটে ওঠে। এছাড়াও তিনি তার সবচেয়ে বড় ইয়া পাই যে আমরা রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা কাব্য ইয়া। প্রমোদ চৌধুরী শুধু যে রবীন্দ্রনাথের কবিতার সমালোচনা করেছেন তাই না, তিনি একই সাথে ভারতচন্দ্র রায়, কালিদাস, তাদের সবার রচনায় কি সমালোচনা করেছেন। যেমন আমরা দেখেছি ভারতচন্দ্রের ইয়েতে তিনি অশ্লীলতা যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা নিয়ে তিনি ইয়ে করেছেন। যেমন কালিদাস বা অন্যান্যরা যে ইয়েগুলো লিখছে, সেখানে তিনি অশ্লীলতার একটা কথা বলেছেন। আবার ভারতচন্দ্রের এই দিক থেকে বলছেন যে তিনি অশ্লীলতা থেকে মুক্ত, তাই না? এই যে আমরা এদের কথা বলি, নগ্নতা মানে অশ্লীলতা নয়, তাই না? আবার অনেক সময় আমাদের অনেক কিছু আমরা যদি প্রাচীন সাহিত্য করতে যাই, তাহলে দেখতে পাবো যে সেখানে কি অশ্লীলতার একটা লিমিট তারা কি ক্রস করে ফেলেছে। একদম শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু সেখানে আলোচনা করা হচ্ছে। আবার আধুনিক সাহিত্যে আমরা এগুলো দেখতে পারবো? আমরা এগুলো কিন্তু দেখতে পারবো না। আধুনিক সাহিত্যে দেখতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তারা সেটা বর্ণনা করেনি। এই জিনিসগুলো প্রমোদ চৌধুরী তার কি করেছেন, লেখনীতে তুলে ধরার চেষ্টা করেছেন বারবার। এবং তিনি সবচেয়ে বেশি যেটা ইয়ে করেছেন যে কি সহজবোধ্য, তার লেখা হতে হবে অবশ্যই সহজবোধ্য। বঙ্কিম তার একটা কথা বলেছেন যে কি সবচেয়ে বড় অলংকার কি, সবচেয়ে বড় অলংকার হচ্ছে সরলতা, সবচেয়ে বড় অলংকার হচ্ছে সরলতা। বাংলার 90 লেখক দিগের প্রতিনিবেদন, এরকম একটা গদ্যে প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কথা বলছেন, সবচেয়ে বড় অলংকার হচ্ছে সরলতা। এই যে এই সরলতা আমার থাকতে হবে, লেখাটা যেন মানুষ পড়ে সহজেই বুঝতে পারে। কিন্তু আবার অনেকে কিন্তু এটা ফলো করে নাই। যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা যদি দেখতে যাই, তাহলে এখানে কি দেখবো যে কি তিনি ইচ্ছে করে কঠিন করে লিখছে। কেন কঠিন করে লিখছে? কারণ তিনি চেয়েছিলেন তার লেখা শুধুমাত্র উচ্চ শিক্ষিত সমাজ পড়বে, সবাই যাতে না পড়ে। বুঝতে পারছো? শুধুমাত্র উচ্চ শিক্ষিত যারা, তারাই যেন পড়তে পারে। নয়তো দেখো এখনই ভারতে যেভাবে শ্রীরামকে নিয়ে যেভাবে ইয়া করা হয়, হ্যাঁ, তো মাইকেল মধুসূদন দত্ত আজকে থেকে কয়েকশো বছর আগে যখন এই শ্রীরামকে কাপুরুষ, শ্রীরামকে লম্পট, লুচ্চা, এরকম নানাভাবে কথাগুলো বলছে, চোর, হ্যাঁ, লক্ষণকে চোর বলছে, ইয়ে করছে তার মেঘনাদ বধ কাব্যে, হ্যাঁ, সেখানে আমরা নায়ক হিসেবে কাকে দেখি? রাবণকে দেখি। এবং কাপুরুষ ভীরু হিসেবে দেখি কাকে? রামকে, লক্ষণকে। ওকে, তো এই মেঘনাথকে কি এই মাইকেল মধুসূদন দত্ত কি তারা আস্ত রাখত? কায়টা কি মাগি মাগের নদীতে ভাসা দিত না? ভাসা দিত কিনা?
ওইটা তো পড়াশোনা বা বলছে কি এটা বুঝেই নেই, এত কঠিন করে লিখছে, সাধারণ মানুষের পক্ষে পড়ে এটা বোঝা সম্ভব না। ওকে, একমাত্র উচ্চশিক্ষিতদের, তোমরা বাংলা অনার্স করতেছো, তোমরা এখন পড়তে বসলে এক পৃষ্ঠা পড়ার আগে তোমাদের মাথা তার ছিঁড়ে যাবে। হ্যাঁ, তোমাকে এটা পড়তে বসতে হলে ডিকশনারি নিয়ে বসতে হবে, গদ্য পুরাণ টুরাণ এগুলো নিয়ে বসতে হবে, ব্যাকরণ নিয়ে বসতে হবে, অনেক কিছু তোমার জ্ঞান থাকবে, তাহলে তুমি পড়ে বসতে বুঝতে পারবে। যে সেই তোমার পক্ষে এটা করা সম্ভব না। এই যে আমি কি ডরাই সুখী ভিখারি রাঘবে, একটা কথা বলছে মেঘনাথ বধ কাব্যে, ভিখারি রাঘব। রাঘব মানে কে? রাম। রামকে বলতেছে ভিখারি। আবার আরেক জায়গায় নিজ গৃহপথ তাতে দেখাও তস্করে, মানে নিজের ঘরের রাস্তা দেখাচ্ছে চোরকে। চোরটাকে লক্ষণকে বলা হচ্ছে। এই যে ভিখারি বলতেছে, চোর বলতেছে, এগুলা বর্তমানে ভারতের মানুষ মানতো, হিন্দুরা মানতো না। তার অনেক সমস্যা, এই জন্য সে কঠিন করে লিখছে। কিন্তু প্রমোদ চৌধুরী দেখো, তিনি যেহেতু পত্রিকা সম্পাদনা করতেছিলেন, পত্রিকার অন্যতম একটা বড় ইয়ে হচ্ছে যে পত্রিকাটা সবার জন্য, ইন জেনারেল সবার জন্য এটা আলোচনা করা হয়, তাই না? তাই এখানে আমাকে ছোট বড় সবাই যেহেতু পড়ে, সেহেতু আমাকে লেখাটাও সেরকম কি করতে হবে, বুঝে গেছে? এই জন্য তিনি এই সহজবদ্ধতা বা ইয়ার দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন তিনি লেখা শুরু করলেন, তার লেখাকে অনেকে সমালোচনা করলো, এত সহজ করে কেন লিখতেছো? হ্যাঁ, আবার যখন রবীন্দ্রনাথ যে লেখা লিখতেছিল, সেটাও অনেকে বলছে যে কি এত সহজ করে, এগুলো কি কোনো সাহিত্য নাকি? এত সহজ করে লিখলে সেটা কোনো সাহিত্য হয় না। তো এই যে বিষয়গুলো তিনি বারবার তার লেখনীর মাধ্যমে প্রকাশ করে গেছেন, যে সহজবোধ্যতা হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় অলংকার, যেটা বঙ্কিমও বলে গেছে, সরলতা। তো যাই হোক, সবচেয়ে বড় অবদান প্রমোদ চৌধুরী। তিনি এই সব কিছুর ভিত্তিতে তিনি একটা গদ্য রীতি আমাদেরকে দিয়ে গেছেন। সেই গদ্য রীতিটা মূল বিষয় হচ্ছে আমাদের কি সহজবোধ্যতা, ব্যক্তিত্বময়। এবং তিনি এখানে নানা ধরনের তার গদ্যগুলোতে শিক্ষা, সাহিত্য, হ্যাঁ, ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তার মূল কথা হচ্ছে যে আর্ট ফর আর্টস সেক। একটা কথা আছে, আর্ট ফর আর্টস সেক মানে কি? সাহিত্যের জন্য সাহিত্য। তার সাহিত্য চিন্তার অন্যতম বিষয়বস্তু হচ্ছে যে সাহিত্যটা সাহিত্যের জন্য। আমাদের জীবনে কিছু কিছু জিনিস আমরা করি টাকা পয়সার কথা চিন্তা না করে, তাই না? সাহিত্যটা আমাদের করতে হবে এরকম, সাহিত্য সাহিত্যের জন্য। এটা কোনো সমাজ পরিবর্তন করা সাহিত্যের দায়িত্ব না, শিক্ষা দান করা সাহিত্যের দায়িত্ব না। শিক্ষা দান করবে কে? শিক্ষক, তাই না? সমাজ পরিবর্তন করবে কে? সমাজ সংস্কারক, নীতি নির্ধারকরা। এগুলো দায়িত্ব সাহিত্যের না। সাহিত্যের দায়িত্ব হচ্ছে কি? আনন্দ। সাহিত্য সাহিত্যের জন্যই। সাহিত্য রচিত হবে কিসের জন্য? সাহিত্যের জন্য, আনন্দ দানের জন্য, কোনো মনোরঞ্জনের জন্য নয়। ওকে, তো এই বিষয়গুলো তিনি আমাদের পুরো গদ্যে এই কথাটা তিনি বারবার বলতে চেয়েছেন। তো যেহেতু আমাদের এখন পরীক্ষা শুরু হয়ে যাবে একটু পরে, তোমাদের আজকে তাহলে এতটুকুই। আমরা নেক্সট ক্লাস আলোচনা করব পত্র পত্রিকার অবদান। তো তোমরা যারা যারা ইয়ে করতে চাও তারা নেক্সট ক্লাসে আসবে। আগামী সোমবার তোমাদের নেক্সট ক্লাস। ওকে, তো আবারও বলে রাখি, আমাদের এখানে আমরা কয়েকটা জিনিস, এই বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে কয়েকটা জিনিস যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কি আমাদের গদ্যের উদ্ভব কেন হয়েছিল, কারণ, এগুলো আমি প্রেক্ষাপট, এগুলো সবগুলো ব্যাখ্যা করেছি আমার বিগত লাইভ ক্লাসগুলোতে। এটা আছে, তোমরা একটু দেখে নিবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমার বিগত লাইভ ক্লাসে পেজে আছে, দেয়া আছে, তোমরা এটা দেখে নিবা। পাশাপাশি যারা এইচএসসির 25 ব্যাচে তোমরা যারা আছো, কেউ যদি এটা আগ্রহী হয়ে থাকো, তারা এটা ইয়ে করবে, আমার সাথে যোগাযোগ করো। এবং এখানে আমাদের বিভিন্ন ব্যাচ, অনলাইন ব্যাচ চালু আছে, সেগুলো তোমরা যারা আগ্রহী আছো তারা ইনবক্সে যোগাযোগ করলে আমি সেটা ব্যাপারে ব্যবস্থা নিব। আর যদি তোমরা রেকর্ডেড ক্লাস নিতে চাও তাহলে যোগাযোগ করিও, বাকিটা তোমাদের সাথে আলোচনা হবে ওখানে। তো যারা যারা যেটাই নিতে চাও আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো। এটা আসলে তোমাদেরকে সাহায্য করার জন্য, তোমরা অনেকেই ক্লাস করতে পারতেছো না।